আসসালামু আলাইকুম। বেসিক অ্যাকাউন্টিং এর 8 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের জাবেদার বিষয় হচ্ছে 5 নম্বরে এক্সপেন্স রিলেটেড জার্নাল অর্থাৎ খরচ সংক্রান্ত জাবেদা, 6 নম্বরে রেভিনিউ রিলেটেড জার্নাল অর্থাৎ আয় সংক্রান্ত জাবেদা। তাহলে চলুন শুরু করা যাক। 5 নম্বরে আমাদের জাবেদার বিষয় ছিল খরচ সংক্রান্ত জাবেদা। যে সমস্ত ব্যবসায়িক লেনদেনগুলো নির্দিষ্ট হিসাবকালের মধ্যে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে বা বারবার করতে হয়, যার জন্য ব্যবসার মুনাফা কমে যায় বা দায় বৃদ্ধি পায়, তাকে এক্সপেন্স বা খরচ বলে। যেমন বেতন, মজুরি, পরিবহন, বিজ্ঞাপন, প্রদত্ত ভাড়া, প্রদত্ত সুদ, প্রদত্ত কমিশন, প্রদত্ত বাট্টা ইত্যাদি। এখানে প্রদত্ত বলতে বোঝানো হয়েছে যে খরচের টাকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে বা পরিশোধ করা হয়েছে। আর এই এক্সপেন্স বা খরচ সবসময় ডেবিট ব্যালেন্স হয়। যদি ব্যবসায়ের কোনো খরচ বা এক্সপেন্স বৃদ্ধি পায় তখন ডেবিট করতে হবে এবং কমে গেলে ক্রেডিট করতে হবে। যদি কোনো খরচ একাধিক হিসাবকালের জন্য প্রদান করা হয় তাহলে সেটিকে প্রিপেড বা অগ্রিম নামে হিসাবভুক্ত করতে হবে। যেমন অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা ইত্যাদি। এবং অগ্রিম যে কোনো খরচকে চলতি সম্পদ হিসাবে বিবেচনা করতে হয়। অগ্রিমের ইংরেজি হলো প্রিপেড। প্রিপেড মানে অগ্রিম। নিচে জাবেদার মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দেওয়া হলো। এখানে সবাই একটু লক্ষ্য করুন, যে কোনো খরচকে যদি মনে হয় যে ব্যবসায় কোনো খরচ প্রদান করেছে তাহলে যে কোনো খরচকে আমাদের ডেবিট করতে হবে। আর খরচের টাকা যদি অগ্রিম প্রদান করা হয় তাহলে প্রিপেড এক্সপেন্সকে ডেবিট করতে হবে। অর্থাৎ খরচ হইলেই খরচকে ডেবিট করতে হবে। তাহলে এক্সপেন্স ডেবিট অথবা প্রিপেড এক্সপেন্স ডেবিট। আর খরচের টাকা যদি নগদে পরিশোধ করা হয় তাহলে ক্যাশকে ক্রেডিট করতে হবে। আর যদি চেকের মাধ্যমে পরিশোধ করা হয় তাহলে ব্যাংকে ক্রেডিট করতে হবে। আর যদি খরচ যদি বকেয়া থাকে বা পরিশোধ করা না হয় সেক্ষেত্রে খরচের নাম দিয়ে পেয়েবল ক্রেডিট করবো। আশা করি আপনারা সবাই এই জাবেদাগুলো বুঝতে পারছেন। কারণ আমরা খরচ যদি পরিশোধ করি তাহলে অবশ্যই নগদ টাকা চলে যাবে, এই জন্য ক্যাশকে ক্রেডিট করতে হবে। আর যদি চেকের মাধ্যমে দিই তাহলে টাকাটা ব্যাংক থেকে চলে যাবে। আর যদি খরচের টাকা পরিশোধ করা না হয় সেক্ষেত্রে আমাদের দায় বৃদ্ধি পাবে, অর্থাৎ খরচের নাম দিয়ে পেয়েবল সৃষ্টি হবে। পেয়েবল মানে প্রদেয়, অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য একটা দায়। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। এক নম্বর বলা হচ্ছে পেইড স্যালারি টু করিম। এখানে পেইড বলতে বোঝানো হয় পরিশোধ বা প্রদান করা, আর স্যালারি বলতে বোঝানো হয় বেতন টু করিম মানে করিমকে। তাহলে সম্পূর্ণ অর্থ দাঁড়াচ্ছে করিমকে বেতন প্রদান 10,000 টাকা। এই লেনদেনের ফলে আমাদের বেতন বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে। আর যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ নাই তার মানে বুঝতে হবে যে এখানে নগদ টাকা প্রদান করা হয়েছে 10,000 টাকা। তাহলে আমাদের জাবেদা হবে স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। সবাই লক্ষ্য করুন, যে কোনো খরচ প্রদান করলে সেই খরচের নামটা আমাদের ডেবিট করতে হবে। তাহলে এখানে স্যালারি এক্সপেন্স ডেবিট হবে কারণ স্যালারি প্রদান করা হয়েছে, আর ক্যাশ ক্রেডিট করতে হবে কারণ নগদ টাকা চলে গেছে। তারপর আমাদের 2 নম্বর জাবেদা বলা হয়েছে স্যালারি ইনকার্ড বাট নট পেইড। তার মানে এখানে বেতন সৃষ্টি হয়েছে, মানে বেতন খরচ হয়ে গেছে। ইনকার্ড মানে হয়ে যাওয়া, মানে কোনো ঘটনা ঘটে যাওয়া। বেতন হয়ে গেছে কিন্তু এখনো পরিশোধ করা হয় নাই। তার মানে আমাদের জাবেদা হবে যেহেতু পরিশোধ করা হয় না তার মানে বকেয়া আছে, অর্থাৎ প্রতিষ্ঠান কিন্তু কর্মচারীর কাছে দায় আছে। এই যে আমাদের জাবেদা হবে স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট। কারণ এখানে আমাদের কিন্তু যে এক্সপেন্স পেয়েবল ছিল। তাহলে আমাদের এই পেয়েবলটা কখন হবে? যখন কোনো খরচের টাকা বকেয়া থাকবে, অর্থাৎ খরচ হয়েছে কিন্তু এখনো পরিশোধ করা হয় নাই। এরকম যদি হয় তাহলে আমাদের খরচের নাম দিয়ে পেয়েবল কথাটা লিখতে হবে। তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট হবে আর স্যালারি পেয়েবল ক্রেডিট হবে। এখানে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে 12,000 টাকা আর দায় বৃদ্ধি পেয়েছে 12,000 টাকা। আশা করি আপনারা সবাই এই 2 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 3 নম্বর জাবেদায় বলা হয়েছে স্যালারি পেড বাই চেক। চেকের মাধ্যমে বেতন প্রদান। তাহলে সেম আগের মতোই এখানে স্যালারি এক্সপেন্স ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট হবে, কারণ এখানে কিন্তু নগদ টাকা জানায় দিছে হলো চেকের মাধ্যমে। তার মানে টাকাটা কিন্তু ব্যাংক থেকে চলে যাবে, এই জন্য ব্যাংক থেকে টাকা কমার কারণে ব্যাংকে ক্রেডিট করতে হবে। তাহলে আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে 15,000 টাকা আর ব্যাংক থেকে চলে যাবে, ব্যাংক ক্রেডিট হয়েছে 15,000 টাকা, অর্থাৎ ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে। আশা করি আপনারা সবাই এই 3টা জাবেদা ভালো মতো বুঝতে পারছেন। এখানে এই 3টা জাবেদা যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে যত ধরনের খরচের জাবেদা আছে সব জাবেদা কিন্তু বুঝতে পারবেন। শুধু এখানে এই স্যালারির পরিবর্তে খরচের নামটা হবে। যত ধরনের খরচ আছে যেমন ওয়েজেস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, ফ্লাইট আউট, ফ্লাইট ইন, তারপরে আছে আপনার ইন্স্যুরেন্স, রেন্ট, তারপরে আছে আমাদের কমিশন, যত ধরনের খরচ আছে যদি মনে করেন আমরা পরিশোধ করছি বা প্রদান করা হয়েছে তাহলে খরচের নামটা আমরা ডেবিট করতে হবে। আর নগদ দিলে ক্যাশ ক্রেডিট করতে হবে, চেকের মাধ্যমে দিলে ব্যাংক ক্রেডিট করতে হবে। আর যদি খরচটা বকেয়া থাকে তাহলে খরচের নাম দিয়ে আমরা পেয়েবল কথা লিখতে হবে। আশা করি আপনারা সবাই এই 3টা জাবেদা ভালোভাবে বুঝতে পারছেন। এই 3টা জাবেদা ভালোভাবে বুঝতে হবে কারণ এই 3টা জাবেদার উপর ডিপেন্ড করতেছে খরচের জাবেদাগুলো। এই 3টা জাবেদা যে ভালোভাবে বুঝতে পারবে তার খরচের জাবেদা কোনো সমস্যা থাকবে না। 4 নম্বর বলছে যে পেইড ওয়েজেস মানে কি মজুরি প্রদান করা হয়েছে, সেম 1 নম্বরের মতো। এখানে কাকে প্রদান করা হয়েছে সেটা দেখার বিষয় না, মজুরি প্রদান করা হয়েছে সেটাই আমাদের মূল কথা। তাহলে এখানে ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট 3,000 টাকা। এই যে ওয়েজেস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট সেম আগের মতোই। ও আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে মজুরি বকেয়া আছে। বকেয়া বলতে মজুরি টাকা এখনো পরিশোধ করা হয় নাই, সেম এখানে এই 2 নম্বর জাবেদার মতো। তাহলে ওয়েজেস এক্সপেন্স ডেবিট হবে আর ওয়েজেস পেয়েবল ক্রেডিট হবে। এই যে ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ওয়েজেস পেয়েবল ক্রেডিট, খরচ বৃদ্ধি পেয়েছে আর দায় বৃদ্ধি পেয়েছে। তারপর আমাদের আছে 6 নম্বরে বলা হচ্ছে
আমাদের ইন্স্যুরেন্স পেইড ফর 1 ইয়ার 24,000 টাকা। এখানে লক্ষ্য করুন সবাই, 1 ইয়ার বলতে 1 বছর জন্য পরিশোধ করা হয়েছে। আমরা জানি কোনো খরচের টাকা যদি একাধিক মাসের জন্য পরিশোধ করা হয় বা অনেক দিনের জন্য পরিশোধ করা হয় তাহলে সেটা প্রিপেইড নামে হিসাবভুক্ত করতে হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট আমাদের অগ্রিম প্রদান করা হয়েছে, কিন্তু এটা দেখো সবাই 1 বছর জন্য প্রদান করা মানে অগ্রিম প্রদান করা। সাধারণত জাবেদাগুলো কিন্তু 1 মাসের জন্য হয়। যদি 1 মাসের বেশি প্রদান করা হয় তাহলে সেটা অবশ্যই অগ্রিম নামে হিসাবভুক্ত করতে হবে। তাহলে আমাদের জাবেদা হবে প্রিপেইড ইন্স্যুরেন্স। যে কোনো খরচ যদি অগ্রিম দেওয়া হয় তাহলে তার সাথে প্রিপেইড কথা লিখতে হবে আমাদের, যেমন প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড রেন্ট, প্রিপেইড স্যালারি, প্রিপেইড ওয়েজেস ইত্যাদি। যে কোনো খরচটা যদি অগ্রিম প্রদান করা হয় সেক্ষেত্রে আমাদের প্রিপেইড কথা লিখবো। তাহলে এখানে যেহেতু আমাদের ইন্স্যুরেন্স অগ্রিম প্রদান করা হয়েছে এই জন্য আমাদের ইন্স্যুরেন্সের সাথে প্রিপেইড কথা লিখতে হবে, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আর নগদ টাকা চলে গেছে আমাদের কত 24,000 টাকা। এখানে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, প্রিপেইড ইন্স্যুরেন্স কিন্তু আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে 24,000 আর নগদ টাকা চলে গেছে অর্থাৎ ক্যাশ হ্রাস পেয়েছে 24,000 টাকা। আশা করি আপনারা সবাই এই 6 নম্বর জাবেদা বুঝতে পারছেন। 7 নম্বর জাবেদা বলা হয়েছে ইন্স্যুরেন্স পেইড। এখানে কিন্তু বীমা প্রদান করা হয়েছে কিন্তু কত মাসের জন্য দেওয়া আছে সেটা বলা নাই। তারপর বুঝতে হবে যে চলতি মাসের জন্য এই বীমাটা প্রদান করা হয়েছে, তার মানে এটা আমাদের জন্য খরচ। এই জন্য আমাদের এটা লিখতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, নগদ টাকা চলে গেছে আর খরচ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের 8 নম্বর জাবেদা বলা হয়েছে যে পেইড রেন্ট ফর দ্য মান্থ 5,000 টাকা। পেইড বলতে প্রদান করা, তাহলে আমাদের 5,000 টাকা চলতি মাসের জন্য ভাড়া প্রদান করা হয়েছে। ফর দ্য মান্থ মানে ফর দ্য মান্থ বলতে বোঝানো হয়েছে চলতি মাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে। তাহলে চলতি মাসের জন্য ভাড়া যদি দেওয়া হয় তাহলে এটা অবশ্যই খরচ। এই জন্য আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা চলে গেছে মানে নগদ টাকা হ্রাস পেয়েছে। তার জাবেদা হবে রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট 5,000 টাকা। আশা করি আপনারা সবাই এই 8 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 9 নম্বর জাবেদা বলা হয়েছে পেইড রেন্ট ফর 3 মান্থ বাই চেক টাকা 15,000 টাকা। সবাই লক্ষ্য করুন 8 নম্বর জাবেদা এবং 9 নম্বর জাবেদার মধ্যে একটু পার্থক্য আছে। সেটি হচ্ছে 8 নম্বর জাবেদা বলা হয়েছিল যে ফর দ্য মান্থ এই মাসের জন্য, আর 9 নম্বর জাবেদা বলা হয়েছে যে ফর 3 মান্থ মানে 3 মাসের জন্য। তার মানে এটা কিন্তু অগ্রিম। এই জন্য আমাদের জাবেদা হবে প্রিপেইড রেন্ট ডেবিট। এই যে প্রিপেইড রেন্ট ডেবিট আর ব্যাংক ক্রেডিট, কারণ এটা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে বাই চেক। আর যদি এখানে কোনো কিছু উল্লেখ না থাকতো তখন কিন্তু আমরা এই ব্যাংকের জায়গায় ক্যাশ ক্রেডিট লিখতাম। তাহলে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে 15,000 টাকা প্রিপেইড রেন্ট বাবদ আর ব্যাংক থেকে টাকা চলে গেছে 15,000 টাকা। এই জন্য ব্যাংকে ক্রেডিট করা হয়েছে। আশা করি সবাই এই 9 নম্বরটা জাবেদা বুঝতে পারছেন। 10 নম্বর জাবেদায় বলা হয়েছে পেইড ফ্লাইট ইন টাকা 1500 টাকা। এখানে ফ্লাইট ইন বলতে বোঝানো হয় ক্রয় পরিবহন। তাহলে আমাদের জাবেদা হবে যেহেতু পেইড করছে নগদ টাকা চলে গেছে তাহলে জাবেদা হবে ফ্লাইট ইন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে ফ্লাইট ইনের খরচ বৃদ্ধি পেয়েছে 1500 টাকা আর নগদ টাকা চলে গেছে 1500 টাকা। এই জন্য ক্যাশকে ক্রেডিট করা হয়েছে। আশা করি 10 নম্বর জাবেদা সবাই বুঝতে পারছেন। অর্থাৎ যে কোনো খরচ যদি আমরা প্রদান করি তাহলে নগদ টাকা হ্রাস পাবে, এই জন্য নগদ টাকা ক্যাশকে ক্রেডিট করতে হবে। আর যদি চেকের মাধ্যমে দিই তাহলে ব্যাংকে ক্রেডিট করতে হবে। আর যদি খরচ যদি বকেয়া থাকে অর্থাৎ খরচের টাকা যদি পরিশোধ না করি তাহলে আমাদের দায় সৃষ্টি হবে, পেয়েবল সৃষ্টি হবে। এই 3টা জিনিস সবসময় মাথায় রাখবেন। নগদ দিলে ক্যাশ ক্রেডিট, চেকের মাধ্যমে দিলে ব্যাংক ক্রেডিট, আর যদি খরচ যদি বকেয়া থাকে অর্থাৎ খরচের টাকা যদি পরিশোধ করা না হয় সেক্ষেত্রে অবশ্যই পেয়েবল ক্রেডিট হবে খরচের নাম দিয়ে। তাহলে 11 নম্বর জাবেদা বলা হয়েছে যে পেইড প্রদান করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স টাকা 2,000 টাকা। তাহলে বিজ্ঞাপন খরচ বাবদ প্রদান করা হয়েছে 2,000 টাকা। তাহলে আমাদের জাবেদা হবে অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট, খরচ বৃদ্ধি পেয়েছে, বিজ্ঞাপন খরচ বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে 2,000 টাকা আর ক্যাশ ক্রেডিট মানে নগদ টাকা চলে গেছে 2,000 টাকা। কোনো কিছু উল্লেখ না থাকলে সেটা অবশ্যই আমাদের নগদ ধরতে হবে মানে ক্যাশ ধরতে হবে। আশা করি 11 নম্বর জাবেদা বুঝতে পারছেন। 12 নম্বর জাবেদা হবে ডিসকাউন্ট অ্যালাউন্স টাকা 500। এখানে কিন্তু বাট্টা খরচ মানে বাট্টা দেওয়া হয়েছে। সবাই একটু লক্ষ্য করবেন যত ধরনের খরচ আছে সব খরচ কিন্তু একরকম, কিন্তু বাট্টাটা একটু ভিন্ন রকম। বাট্টা কখনো নগদ টাকা পরিশোধ করা হয় না। দেনা পাওনা পূর্ণ নিষ্পত্তির সময় এই বাট্টা টাকাটা আমাদের সৃষ্টি হয়। দেনা পাওনা নিষ্পত্তির সময় যতটুকু টাকা কম বেশি দেওয়া হয় ঠিক ততটুকু টাকাকে আমরা বাট্টা বা ডিসকাউন্ট বলি। এটা কিন্তু আমাদের নগদে পরিশোধ করা হয় না। এই জন্য এই শুধু ডিসকাউন্টের জাবেদা কিন্তু ভিন্ন রকম। সবাই এই ডিসকাউন্টের জাবেদাটা নিজ দায়িত্বে ভালোভাবে মুখস্থ করে রাখবেন। তাহলে আমাদের জাবেদা হবে ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ডিসকাউন্ট যদি খরচ হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, আর ডিসকাউন্ট যদি আবার আয় হয় তাহলে জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ডিসকাউন্ট রেভিনিউ ক্রেডিট আয়ের ক্ষেত্রে। আর খরচের ক্ষেত্রে জাবেদা হবে ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। শুধুমাত্র এই ডিসকাউন্টের জাবেদাটাই একটু ভিন্ন, আর বাকি যত ধরনের খরচ আছে সব খরচের জাবেদা কিন্তু সেম, শুধু ডিসকাউন্টের জাবেদাটা কিন্তু একটু ভিন্ন। এটা আপনারা নিজ দায়িত্বে ভালোভাবে মুখস্থ রাখবেন। অর্থাৎ এর ফলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ সম্পদ কমে যাবে, কারণ ডিসকাউন্টে যখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে টাকা পাই যতটুকু কম পাই সেটা কিন্তু আমাদের ডিসকাউন্ট মানে এক্সপেন্স খরচ। এই জন্য খরচ ডেবিট করতে হবে আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করতে হবে। আর ডিসকাউন্ট যখন আমরা টাকা পরিশোধ করি তখন কিন্তু আমাদের যতটুকু টাকা কম দেওয়া হয় সেটা কিন্তু আমাদের জন্য আয়, তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টস পেয়েবল কে ডেবিট করতে হবে আর ডিসকাউন্ট রেভিনিউ কে ক্রেডিট করতে হবে। এটা হলো আয়ের ক্ষেত্রে জাবেদা ডিসকাউন্ট। আর খরচের ক্ষেত্রে জাবেদা হবে ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কারণ এখানে ডিসকাউন্ট কিন্তু আমাদের আয় হতে পারে খরচ হতে পারে, আর এটা কিন্তু আমাদের খরচের জাবেদা।
তাহলে 13 নম্বর জাবেদা বলা হয়েছে ইন্টারেস্ট পেইড, মানে সুদ প্রদান করা হয়েছে 800 টাকা। তার জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে খরচ বৃদ্ধি পেয়েছে 800 টাকা আর নগদ টাকা চলে গেছে 800 টাকা। 14 নম্বর বলা হয়েছে যে ইন্টারেস্ট ইনকার্ড বাট নট পেইড, এখানে মানে ইন্টারেস্ট সৃষ্টি হয়েছে, মানে খরচ হয়েছে কিন্তু এখনো পরিশোধ করা হয় নাই, তার মানে খরচ বকেয়া আছে। জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, যেহেতু খরচটাকে পরিশোধ করা হয় নাই তার মানে খরচ বকেয়া আছে 500 টাকা। তারপরে আমাদের আছে পেইড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বাই চেক টাকা 3000 টাকা, বিজ্ঞাপন খরচটা চেকে প্রদান করা হয়েছে। তারপর জাবেদা হবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট আর ব্যাংক ক্রেডিট 3000 টাকা। তারপর আমাদের 16 টাকা কি ছিল পেইড কমিশন, মানে কমিশন প্রদান করা হয়েছে 2000 টাকা। তারপর জাবেদা হবে কমিশন এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট 2000 টাকা। আশা করি সবাই এই খরচের জাবেদাগুলো বুঝতে পারছেন। কয়েকবার ভালোভাবে পড়লে এবং খাতা কলমে যদি লেখেন তাহলে অবশ্যই এগুলো মনে রাখা সম্ভব। 6 নম্বরে বলা হয়েছিল জার্নাল এন্ট্রিজ রিলেটেড টু রেভিনিউ, আয় সংক্রান্ত জাবেদা দাখিলা। যে সমস্ত ব্যবসায়িক লেনদেনগুলো নির্দিষ্ট হিসাবকালের মধ্যে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে বা বারবার করতে হয় এবং যার জন্য ব্যবসার মুনাফা বা সম্পদ বৃদ্ধি পায় তাকে রেভিনিউ বা আয় বলে। যেমন বিক্রয়, সেবা আয়, প্রাপ্ত ভাড়া মানে ভাড়া পাওয়া গেল, প্রাপ্ত সুদ অর্থাৎ সুদ পাওয়া গেছে, প্রাপ্ত কমিশন মানে কমিশন পাওয়া গেল, প্রাপ্ত বাট্টা মানে বাট্টা পাওয়া গেল, শিক্ষানবিশ সালামি ইত্যাদি। আর এই আয় সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, অর্থাৎ আয়গুলো কিন্তু ক্রেডিট ব্যালেন্স। যদি প্রতিষ্ঠানে কোনো আয় বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট করতে হবে এবং আয় কমে গেলে ডেবিট করতে হবে। যদি কোনো আয় একাধিক হিসাবকালের জন্য পাওয়া যায় অর্থাৎ অগ্রিম পাওয়া যায় তাহলে সেটা আনআর্নড রেভিনিউ বা অনবর্জিত আয় নামে হিসাবভুক্ত করতে হবে এবং আনআর্নড রেভিনিউ বা অনবর্জিত আয়কে চলতি দায় হিসাবে বিবেচনা করা হয়। নিচে জাবেদার মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দেওয়া হলো। যদি আয়ের টাকা নগদে পাওয়া যায় তাহলে ক্যাশ ডেবিট, যদি চেকের মাধ্যমে পাওয়া যায় তাহলে ব্যাংক ডেবিট, আর যদি আয় বকেয়া থাকে তাহলে আয়ের নাম দিয়ে রিসিভেবল ডেবিট লিখবো। যেমন এর আগে খরচের মধ্যে যদি বকেয়া থাকতো তখন কিন্তু আমরা খরচের নাম দিয়ে পেয়েবল ক্রেডিট লিখতাম। এখানে তার উল্টা, আমরা জানি পেয়েবল আর রিসিভেবল কিন্তু একটা বিপরীত। রিসিভেবল মানে প্রাপ্য আর পেয়েবল মানে প্রদেয়। যদি আয় বকেয়া থাকে বা আয় টাকা যদি পাওয়া না যায় তখন আমাদের কিন্তু রিসিভেবল ব্যবহার করতে হবে, মানে সম্পদ সৃষ্টি হবে। তাহলে এখানে আয়ের নাম দিয়ে রিসিভেবল কথা লিখবো। আর যদি আয় হয় তাহলে রেভিনিউ, আর যদি আয় টাকা অগ্রিম পাওয়া যায় তাহলে আনআর্নড রেভিনিউ ক্রেডিট করতে হবে। আশা করি আপনারা সবাই এই জাবেদাগুলো বুঝতে পারছেন। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। এক নম্বর বলা হয়েছে যে সার্ভিস প্রোভাইডেড, মানে সেবা দেওয়া হয়েছে বাই ক্যাশ, অর্থাৎ আমি একজনকে সেবা দিছি বিনিময়ে তার কাছে আমার টাকা পাইছি 5000 টাকা, তাহলে এটা কিন্তু আমাদের আয় হয়েছে সার্ভিস রেভিনিউ। তাহলে আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5000 টাকা। 2 নম্বর বলা হয়েছে যে সার্ভিস প্রোভাইডেড বাট নট রিসিভ টাকা 5000 টাকা, আমি সেবা দিছি কিন্তু এখনো টাকা পাই নাই, তার মানে যাকে আমি সেবা দিছি তার কাছে আমি টাকা পাই, তার মানে সে হলো আমাদের প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব বলতে বোঝানো হয়, এটা কিন্তু আমি অনেকবার বলছি আপনাদের, এই প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব কাকে বলে, কখন সৃষ্টি হয়, এগুলো কিন্তু আমি আগে অনেকবার আলোচনা করেছি। তারপর আমি বারবার আলোচনা করতেছি কারণ এই প্রাপ্য এবং প্রদেয় হিসাব কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটাকে মনে রাখতেই হবে যেভাবে হোক। প্রাপ্য হিসাব বলতে বোঝানো হয় যাদের কাছে ভবিষ্যতে আমি টাকা পাবো, এখন পাই না কিন্তু ভবিষ্যতে পাবো, তারাই আমাদের প্রাপ্য হিসাব। আর প্রদেয় হিসাব বলতে বোঝানো হয় যারা আমার কাছে টাকা পাবে, এখন দেই না কিন্তু ভবিষ্যতে তাদেরকে পরিশোধ করতে হবে, অর্থাৎ যারা পাবে আমার কাছে তারা কিন্তু প্রদেয় হিসাব। তাহলে যেহেতু আমি একজনকে সেবা দিছি তার মানে আমি তার কাছে টাকা পাই, তার কাজটা আমি করে দিছি, তার কাছে আমি টাকা পাই কিন্তু সে এখনো আমাকে টাকা দেয় নাই, তার মানে টাকাটা বাকি আছে, বকেয়া আছে, তার মানে বোঝাচ্ছে তার কাছে আমি ভবিষ্যতে টাকাটা পাবো। এই জন্য আমাদের এখানে প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছে। যে কোনো আয় যদি বকেয়া থাকে বা পাওয়া না যায় সেক্ষেত্রে আমাদের রিসিভেবল সৃষ্টি হবে। তাহলে আমাদের যাবে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5000 টাকা, যেহেতু আয় টাকা বকেয়া আছে। 3 নম্বর বলছে যে ইন্টারেস্ট রিসিভ, মানে ইন্টারেস্ট পাওয়া গেছে, তাহলে ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 2000 টাকা। অর্থাৎ যে কোনো আয় যদি পাওয়া যায় তাহলে নগদ বা চেক বা ব্যাংক বা বাকি যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে ধরতে হবে যেটা নগদে পাওয়া গেছে, এই জন্য ক্যাশ ডেবিট করতে হবে। তাহলে আমাদের এখানে ক্যাশ বাবদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 2000 টাকা আর ইন্টারেস্ট রেভিনিউ মানে আয় বৃদ্ধি পেয়েছে 2000 টাকা। তারপর বলা হচ্ছে ইন্টারেস্ট নট রিসিভ, মানে ইন্টারেস্ট টাকা এখনো পাওয়া যায়নি, তার মানে বোঝাচ্ছে যে এটা আয় হয়েছে কিন্তু এখনো টাকা পাওয়া যায়নি, ভবিষ্যতে পাওয়া যাবে, তার মানে এটা আমাদের আয়টা বকেয়া আছে। তাহলে যাবে হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এখানে কিন্তু আমি বলছিলাম যে যে কোনো আয়ের টাকা যদি পাওয়া না যায়, যদি বকেয়া থাকে তাহলে আমাদের রিসিভেবল সৃষ্টি হবে, তার সাথে শুধু ওই আয়ের নামটা আমাদের লিখতে হবে, যে আয়টা পাওয়া যায় না ওই আয়ের নামটা লিখবো। তাহলে এখানে আয়ের নাম হলো আমাদের ইন্টারেস্ট, এই জন্য আমাদের যাবে হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আর সেলস এবং সার্ভিসের ক্ষেত্রে আমরা সবসময় অ্যাকাউন্ট রিসিভেবল ব্যবহার করবো, সেলস এবং সার্ভিস রেভিনিউর ক্ষেত্রে। সবাই লক্ষ্য করুন, সেলস এবং সার্ভিস রেভিনিউর ক্ষেত্রে আমরা সবসময় অ্যাকাউন্ট রিসিভেবল ব্যবহার করবো, আর অন্যান্য যে আয়গুলো আছে সেই আয়ের সাথে আমরা ওই আয়ের নাম দিয়ে রিসিভেবল কথা লিখতে হবে। কেউ যদি এখানে ভুলে অ্যাকাউন্ট রিসিভেবল লেখে তাও কিন্তু অঙ্ক হবে, সমস্যা নাই, তবে আয়ের নাম দিয়ে রিসিভেবল লেখাটাই উত্তম।
তারপর বলছে 5 নম্বরে কমিশন রিসিভ, মানে কমিশন পাওয়া গেছে, তাহলে ক্যাশ ডেবিট কমিশন রেভিনিউ ক্রেডিট হবে 2000 টাকা। এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর কমিশন বাবদ আয় বৃদ্ধি পেয়েছে। 6 নম্বর বলছে যে কমিশন নট রিসিভ, সেম জাবেদাই, এখানে কিন্তু কমিশনের টাকা বকে আছে, এই জন্য জাবেদা হবে কমিশন রিসিভেবল ডেবিট আর কমিশন রেভিনিউ ক্রেডিট। এই যে রিসিভেবল সৃষ্টি হয়েছে কমিশন নাম দিয়ে, কারণ এখানে নাম ছিল আমাদের কমিশন, এই জন্য কমিশন নাম দিয়ে রিসিভেবল সৃষ্টি হয়েছে 2000 টাকা আর কমিশন রেভিনিউ হলো 2000 টাকা। এখানে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে 2000 আর আয় বৃদ্ধি পেয়েছে 2000 টাকা। 7 নম্বর জাবেদা বলা হয়েছে যে রেন্ট রিসিভ, তাহলে আমার রেন্টের টাকা পাওয়া গেছে, ক্যাশ ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট 8000 টাকা, সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে 8000 টাকা। 8 নম্বর বলছে যে রেন্ট নট ইয়েট রিসিভ, মানে রেন্টের টাকা এখনো পাওয়া যায়নি, তার মানে এখনো জাবেদা হবে, তাহলে এখানে রেন্ট কিন্তু আমাদের বকে আছে, অর্থাৎ ভবিষ্যতে টাকা পাবো এরকম বোঝাচ্ছে। তাহলে জাবেদা হবে রেন্ট রিসিভেবল ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। রেন্ট রিসিভেবল বাবদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 8000 টাকা আর রেন্ট রেভিনিউ বাবদ আয় বৃদ্ধি পেয়েছে 8000 টাকা। আশা করি আপনারা সবাই এই 8 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 9 নম্বর জাবেদা বলা হয়েছে যে রিসিভ রেন্ট ফর 3 মান্থ বাই চেক, টাকা 15000 টাকা, তার মানে আমি চেকের মাধ্যমে 3 মাসের ভাড়া অগ্রিম পাইছি, তাহলে এটা কিন্তু আমাদের আয় হয় নাই, এটা কিন্তু আমাদের দেওয়া হয়েছে। কারণ একজনের কাছে আমি অগ্রিম টাকা নেওয়া মানে কি, তার আমি এখন সার্ভিস বা সেবা দেই নাই, তার কাছ থেকে অগ্রিম টাকাটা নিয়ে রাখছি, তাহলে আমি যে পর্যন্ত তাকে সেবা বা সার্ভিসটা না দিব সেই পর্যন্ত কিন্তু আমি তার কাছে দায় রয়েছি। এই জন্য আমাদের জানতে হবে ক্যাশ ডেবিট, মানে নগদ টাকা পাইছে, আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আর আনআর্নড রেভিনিউ ক্রেডিট, এখানে আনআর্ন লেখার কারণ হলো আমি যেহেতু অগ্রিম পাইছি এখানে আনআর্ন হয়েছে। যদি আমি চলতি মাসে ভাড়া চলতি মাসে পাইতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু রেন্ট রেভিনিউ হইতো, মানে যেটার মতো হইতো রেন্ট রেভিনিউ, যেটা কিন্তু 3 মাসের টাকাটা অগ্রিম পাওয়া গেছে, এটা কিন্তু আমাদের আয় না দায়, এই যে এখানে আনআর্ন কথা লেখা হয়েছে। যেমন অগ্রিম প্রদানের ক্ষেত্রে আমরা প্রিপেড কথা লিখছিলাম, আর এখানে অগ্রিম পাওয়ার ক্ষেত্রে আমরা আনআর্ন কথা লিখবো। তাহলে যাবে হবে ক্যাশ ডেবিট আর আনআর্ন রেন্ট রেভিনিউ ক্রেডিট। ক্যাশ বাবদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 15000 টাকা আর আনআর্ন রেন্ট রেভিনিউ বাবদ দায় বৃদ্ধি পেয়েছে 15000 টাকা। আশা করি আপনারা সবাই 9 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 10 নম্বর জাবেদা বলছে যে সার্ভিস প্রোভাইডেড 3000 টাকা রিসিভ ইন অ্যাডভান্স, মানে আমি সেবার টাকাটা অগ্রিম পাচ্ছি, যাকে আমি সেবা দিছিলাম ওই সেবা দেওয়ার আগে সে আমাকে টাকা দিছিল অগ্রিম, এই জন্য আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট আর আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা 3000 টাকা। এখানে সার্ভিস প্রোভাইডেড মানে সেবা করা হয়েছে 3000 টাকা, রিসিভ ইন অ্যাডভান্স, অ্যাডভান্স মানে অগ্রিম প্রদান করা হয়েছে, এই জন্য আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট আর আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তারপর এখন আমার জাবেদা বলা হয়েছে সার্ভিস প্রোভাইডেড টাকা 2000 অন অ্যাকাউন্ট, এখানে কিন্তু অন অ্যাকাউন্ট মানে বাকিতে বা ধারে বা বাকিতে সেবা প্রদান করা হয়েছে, তাহলে জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখানে অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 2000 টাকা আর সার্ভিস রেভিনিউ বাবদ আয় বৃদ্ধি পেয়েছে 2000 টাকা। আশা করি সবাই এই 11 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 12 নম্বর জাবেদা বলা হয়েছে ডিসকাউন্ট রিসিভ, মানে বাট্টা আয় হয়েছে, মানে বাট্টা প্রাপ্তি, বাট্টা পাওয়া গেছে 500 টাকা। আমি কিন্তু এর আগে খরচের জাবেদার মধ্যে বলছিলাম যে বাট্টার টাকাটা এটা কিন্তু নগদে কখনো পাওয়া যায় না, বাট্টা যখন আমি প্রদান করবো অর্থাৎ বাট্টা যখন আমাদের খরচ হবে তখন জাবেদা হবে ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর এখানে কিন্তু আমাদের বাট্টা পাইছি, রিসিভ মানে পাওয়া, এখানে কিন্তু বাট্টা আমাদের জন্য আয়, এই জন্য আমাদের জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ডিসকাউন্ট রেভিনিউ ক্রেডিট, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে আর ডিসকাউন্ট রেভিনিউ ক্রেডিট হবে। তার মানে এখানে আমি অ্যাকাউন্টস পেয়েবলকে যখন টাকা পরিশোধ করছিলাম যতটুকু পরিশোধ করার কথা তার চেয়ে আমি কম পরিশোধ করছি, অর্থাৎ মনে করেন একজন আমার কাছে 5000 টাকা পাবে, তাকে আমি 5000 টাকা না দিয়ে তাকে আমি 4500 টাকা দিয়ে বলছে যে এখানেই মামলা ডিসমিস, অর্থাৎ ফুল সেটেলমেন্টে পরিশোধ করা হয়েছে, তারপরে এখানে কিন্তু 500 টাকা তাকে কম দেওয়া হয়েছে, এই 500 টাকা কিন্তু আমাদের জন্য আয়, এই জন্য জাবেদা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ডিসকাউন্ট রেভিনিউ ক্রেডিট 500 টাকা। আশা করি সবাই এই ডিসকাউন্ট জাবেদা বুঝতে পারছেন। শুধুমাত্র এই ডিসকাউন্ট জাবেদা আর ডিসকাউন্ট খরচ এবং আয়ের ক্ষেত্রে এই জাবেদাটা মুখস্থ রাখবেন, আর বাকি সকল আয় কিন্তু জাবেদা একই, শুধু ডিসকাউন্ট জাবেদাটি ভিন্ন। আশা করি আপনারা সবাই এই 12 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 13 নম্বর জাবেদা বলা হয়েছে যে প্রোভাইডেড টাকা 3000 অন অ্যাকাউন্ট এন্ড টাকা 2000 ইন ক্যাশ, তার মানে এখানে মোট সেবা দেওয়া হয়েছে 3000 2000 5000 টাকা, যার মধ্যে 3000 টাকা হলো বাকিতে এবং 2000 টাকা হলো নগদে। এখানে লেনদেন কিন্তু দুই ভাবে হয়েছে, বাকিতে হয়েছে এবং নগদে হয়েছে, যেহেতু সেবা প্রদান করা হয়েছে তার মানে এই যে বাকির অংশটুকু আমাদের হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর ক্যাশের জন্য হবে ক্যাশ ডেবিট 2000 টাকা। তাহলে আমাদের জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 3000 টাকা কারণ 3000 টাকা বাকি ছিল, আর ক্যাশ ডেবিট 2000 টাকা কারণ 2000 টাকা নগদে পাওয়া গেছে, তাহলে 3000 2000 দুটো মিলে হবে আমাদের মোট 5000 টাকা, এটা কিন্তু আমাদের সার্ভিস রেভিনিউ কারণ এখানে সেবা প্রদান করা হয়েছে। তাহলে এই জাবেদার মাধ্যমে অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 3000 টাকা এবং ক্যাশ বাবদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 2000 টাকা এবং সার্ভিস রেভিনিউ বাবদ আয় বৃদ্ধি পেয়েছে 5000 টাকা। আশা করি সবাই এই 13 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 14 নম্বর জাবেদায় বলা হয়েছে সার্ভিস প্রোভাইডেড টাকা 7000 অফ হুইচ, মানে যার মধ্যে, অফ হুইচ অর্থ হলো যার মধ্যে, ক্যাশ রিসিভ টাকা 5000 এন্ড দ্য রেস্ট মানে অবশিষ্ট,
and the rest on account। তার মানে বোঝাচ্ছে মোট 7,000 টাকার সেবা প্রদান করা হয়েছে। এই 7,000 টাকার মধ্যে নগদ পাওয়া গেছে 5,000 টাকা এবং বাকি অবশিষ্ট রেস্ট মানে অবশিষ্ট টাকা অবশ্য থাকে 2,000 টাকা। এই 2,000 টাকা কিন্তু আমাদের বাকিতে। তার মানে মোট সেবা দেওয়া হয়েছে 7,000, যার মধ্যে নগদে পাওয়া গেছে 5,000 টাকা এবং অবশিষ্ট যে 2,000 টাকা সেটা কিন্তু বাকি রয়েছে, এখন টাকা পাওয়া যায়নি। তার মানে অবশিষ্ট যে 2,000 টাকা সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে জাবেদা হবে এখানে কিন্তু লেনদেন দুইভাবে হয়েছে। জাবেদা হবে ক্যাশ ডেবিট 5,000 টাকা, কারণ ক্যাশ পাওয়া গেছে 5,000 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হলো 2,000 টাকা, কারণ আমাদের অবশিষ্ট যে 2,000 ছিল সেটা কিন্তু আমাদের বাকিতে ছিল, এই জন্য এখানে অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছে। আর সার্ভিস রেভিনিউ মোট ছিল আমাদের 7,000 টাকা। তাহলে আমাদের ক্যাশ বৃদ্ধি পেয়েছে 5,000, আর অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 2,000 টাকা এবং সার্ভিস রেভিনিউ বাবদ আয় বৃদ্ধি পেয়েছে 7,000 টাকা। যেমন 13 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু আমাদের এখানে মোট সেবার পরিমাণ দেওয়া ছিল না, এখানে নগদ কতটুকু আর বাকি কতটুকু সেটা দেওয়া ছিল, এই দুইটা মিলে কিন্তু মোট সার্ভিস রেভিনিউ। আর এখানে কিন্তু মোট সার্ভিস রেভিনিউ পরিমাণটা দেওয়া আছে, এই জন্য এটা সার্ভিস রেভিনিউ ঘরে পড়ছে। আর এটা কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, এই জন্য এটা অ্যাকাউন্ট রিসিভেবল 3,000 এবং ক্যাশে করে 2,000, আর দুইটা মিলে হলো মোট সার্ভিস রেভিনিউ 5,000 টাকা। আশা করি এই 13 নম্বর জাবেদা এবং 14 নম্বর জাবেদা বুঝতে পারছেন। আশা করি আজকে আয় ব্যয় সংক্রান্ত জাবেদা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। এগুলো বারবার প্র্যাকটিস করলে আশা করা যায় আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।